বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টা চট্টগ্রামের পটিয়ার এক যুবকের ৩ মাস ধরে ছদ্মবেশ ধারণ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দেশ ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। কাল ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক, আরও ঊর্ধ্বমুখী পণ্যের দাম। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা আর সম্ভব নয়, ইতিহাস বিকৃতির সুযোগ নেই, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থামছে না নির্বাচনী সহিংসতা, প্রায় প্রতিদিনই প্রাণহানি, অগ্রাহ্য নির্দেশনা, স্বতন্ত্র হিসেবে ইউপির মাঠে বিএনপির ৫ শতাধিক নেতা। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানার আগুনে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, এখনও মেলেনি নিহতদের পরিচয়, বড় ক্ষয়ক্ষতি। আবারও একসাথে ১৬ সরকারি চাকরির পরীক্ষা, নানা ভোগান্তি, হলে ঢুকতে বাধার মুখে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা, জানালেন তীব্র ক্ষোভ। এবং টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল জাতীয় ক্রিকেট দল। দিনের ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ভারত ও নিউজিল্যান্ড। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টা করেছে চট্টগ্রামের পটিয়ার এক যুবক। প্রায় ৩ মাস ধরে ছদ্মবেশে বিভিন্ন পরিচয়ে ৪ বারেরও বেশি আনভীরের বাসায় ঢোকে সাইফুল ইসলাম সাদ নামে এই যুবক। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজ চলাকালীন বসুন্ধরা এমডিকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়। সন্দেহভাজন হিসেবে ভাটারা থানা পুলিশ সাইফুল ইসলাম সাদকে আটক করেছে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ছবির এই যুবকটির নাম সাইফুল ইসলাম সাদ। চট্টগ্রামের পটিয়া উপজেলার সেন্ট্রাল হাই স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সাদ। সাদ তার জবানবন্দিতে জানায়, পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারনের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানেই সে পরিচয় গোপন করে বসুন্ধরা এমডির বাসায় কাজের চেষ্টা শুরু করে। সাইফুল ইসলাম সাদ যে হুইপের ঘনিষ্ঠ, এই ছবি তার প্রমাণ দিচ্ছে। আঙ্কেল আমাকে নিয়ে গেল, এভাবে হাত ধরলো, এভাবে নিয়ে গেল, নিয়ে আসো এসে তারপর গাড়িটা এভাবে খুললো। প্রথম ডেকটা আমি ইয়াকে দেখলাম, শামসুল হক, পটিয়ার এমপি শামসুল হক সাহেবকে দেখলাম। তো বসো তুমি গাড়িতে বসো, বসো কাম হিয়ার, বসো গাড়িতে। তো আমি গাড়িতে ঢুকলাম, বসলাম। আমার একটু ভয় লাগছিল খুব। গাড়ি চালাইছিল ওইটা ওর ছেলে, আমি স্পষ্টভাবে দেখছি এটা ওর ছেলে। আমরা যা বলতে তুমি তাই শুনলে ভালো, না শুনলে আরো ভালো। তোমার ১২,০০০ টাকা বেতনে ১০,০০০ টাকা তুমি জীবনে কিছু করতে পারবে না। অনুসন্ধানে জানা যায়, কাজের বাহানায় ৪ বার বসুন্ধরা এমডির বাসায় গিয়েছিল সাদ। হুইপ শামসুল হক ও তার ছেলে শারনের নির্দেশনায় কিভাবে আনভীরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার বিস্তারিত জানায় সাদ। দুধের সাথে বিষটা মিশে দিবে, এই কথা বললো। কিন্তু আমাকে অস্ত্রটা কিন্তু আমাকে সারুন দিছিল। সারুন আমাকে এটাই বলছে যে শুক্রবার আমাকে জুম্মা নামাজ বলছে, ফিসের খাতারে পড়ার জন্য নামাজ পড়বা, ওই জায়গার মধ্যে ইয়ে করবা, ডাইরেক্ট গুলি করে দিবা ওই সাইম সোবান আনবীরকে। ১ সেকেন্ড যাবে নিষেধ করে, ডাইরেক্ট সাথে চলে আসবে, বাইরে তোমার গাড়ি ওয়েট করবে, তোমাকে নিয়ে যাবে। কয়েকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীর ছদ্মবেশ ধরে সাদ। ভর্তি হয় বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায়। কারণ সেই মাদ্রাসা থেকে প্রতিদিন বসুন্ধরা এমডির বাসায় কোরআন খতমের জন্য শিক্ষার্থীরা আসেন। সেই দলে ঢুকে জুমার নামাজ পড়ার সময় বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি নেয় সে। সাদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আবাসিক এলাকার নিরাপত্তা কর্মীদের বিষয়টি অবহিত করেন। ভর্তি হওয়ার পর থেকেই সাদের চলাফেরা, কথাবার্তা এবং ইদানিং তার ফোনালাপ এবং তার গতিবিধি আমার কাছে খুবই সন্দেহ হইলে, এবং এই ফোনের মধ্যে হুইপ এবং শারন এক ব্যক্তির নাম সে যোগাযোগ করে। ফোনালাপ শোনার পরে আমি তাকে খুব কড়া নজরদারিতে রাখি এবং বসুন্ধরা সিকিউরিটির কাছে আমি জিনিসটা অবহিত করি। পরে ওনারা এসে সাদকে এখান থেকে নিয়ে যায়। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের হেড অফ পাবলিক রিলেশনস অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করে। মাদ্রাসার ছাত্রর কাভার নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয়
এবং সময় সময়ে সে বসুন্ধরা এমডি স্যারের বাসায় যে দিনমজুরের কাজ আছে এই দিনমজুরের কাজও করে। তাকে দিয়ে ওই খামার থেকে ওনার বাসায় যে দুধ আনা হয় এই দুধ আনার কাজে তাকে লাগানো হয়। সে গেট পর্যন্ত দুধটা দিয়ে যায় এবং গেট থেকে ভিতরে নিয়ে যায়। তো তাকে বলা হয়েছিল, শামসুল হক চৌধুরী এবং শারণ চৌধুরী বলছিল যে যেহেতু তুমি দুধ আনা নেওয়া করো, এই দুধের মধ্যে তুমি বিষ মিশাই দিবা, বিষ মিশাই দিলে ওই দুধ খেয়ে তারা মারা যাবে। তার প্রথম পরিকল্পনা যখন ভেস্তে যায় তখন পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী এবং তার ছেলে তাকে বলে যে এমডি সাহেব তো মসজিদে নামাজ পড়তে যায়, তুমি অন্যান্য ছাত্রদের সাথে মসজিদে যাবা এবং ওই সুযোগ কাজে লাগায় তুমি তাকে হত্যা করবা। অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানা পুলিশ সাইফুল ইসলাম সাদকে আটক করেছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাইফুল ইসলাম সাদকে আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, ট্রাক, লরি চলাচল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। চট্টগ্রাম সমুদ্র বন্দর ও স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় তেলের দাম না কমালে ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান। তেলের দাম বৃদ্ধি, সেই সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ গণপরিবহন সহ ট্রাক, লরি। যে কারণে শুক্রবার সকাল থেকে রাজধানীর রাস্তার চিত্র এমন। রাস্তায় নেই কোনো বাস, মাঝে মধ্যে দেখা মিলছে দু একটি বিআরটিসি বাস। শুক্রবার সরকারি ছুটি সত্ত্বেও যারা বিভিন্ন কাজে বের হয়েছেন বিপাকে পড়েছেন সবাই। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। শেষমেশ ছোট ছোট যানবাহনে অতিরিক্ত টাকা খরচ করে ছুটেছেন গন্তব্যে। যেখানে আমরা 10 টাকা ভাড়া থেকে এখানে আমরা এখন 150-200 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে হয়। এটা কোনো মতেই কাম্য না। এটা মানুষের সাথে মানিয়ে মানুষের পেটে লাথি মারার মতো একটা অবস্থা করছে তারা। আপনারা নিউজ করবেন কিন্তু আসলে আলটিমেট সমাধান নাই। একই অবস্থা সারা দেশে। তেলের দাম বৃদ্ধি সহ পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে বাস, ট্রাক, লরি বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিকরা। জরুরি প্রয়োজনে তাই ইজি বাইক, মোটরসাইকেলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অনেকে। বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারে এসেও ফিরে যাচ্ছেন যাত্রীরা। কাউন্টারে আসি দেখি যে গাড়ি বন্ধ। মাহেন্দ্রগুলো এগুলোই আপনার প্রচুর পরিমাণে ভাড়া নিচ্ছে। এখন গাড়ি না থাকার জন্য ডাবল ভাড়া, সময় অপচয়। পরিবহন মালিক শ্রমিকরা বলছেন তাদের দাবি না মানা হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করার আহ্বান তাদের। বিগত দামে নিয়ে যেতে হবে। যদি দাম বৃদ্ধি করতে হয় আমাদের সাথে আলোচনা করে, তেলের দাম যদি বৃদ্ধি করতে হয় আমাদের ভাড়াও বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমাদেরকে বলেছে যে মহাতাপ আমাদের শ্রমিকরা যেন কোনো গাড়ি ব্যয় না করে, মালিক যতক্ষণ না বলবে। তবে সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌযানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। হঠাৎ করে আজকে আইলাম, এখন বলতে আছে যে ভাড়া 350 টাকা। 20 টাকা বাড়ায় হেলাইছে, তারা 10 টাকা বাড়াইতো। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনের উপর। রাজধানীর রেল স্টেশনে উপচে পড়া চাপ যাত্রীদের। ট্রেনের ভেতর এমনকি ছাদে তিল ধারণের ঠাঁই নেই। অনেকদিন ধরে ধর্মঘট চলতে পারে এমন আশঙ্কায় ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। দেশের যে পরিস্থিতি, এটাকে আমরা দিয়ে কি করবেন? আমি অনেকবার উঠার চেষ্টা করতেছি কিন্তু উঠতে পারতেছি না। এক চান্সে 15 টাকা তেলের মিটার বাড়ানো যায়, এটা কে নিবহন করবো? এটা বাড়বে, টাকা যাবে। তবে ধর্মঘটের প্রথম দিন শুক্রবার হওয়ায় বেনাপোল স্থলবন্দর ও মংলা বন্দরে পণ্য পরিবহনে তেমন কোনো প্রভাব পড়েনি। প্লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এই আহ্বান জানান ওবায়দুল কাদের। কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটের যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দর্শক, রাজধানীর গুলশানে একটি ক্লাবে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মৌ খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মৌ, র্যাব কি কি জব্দ করেছে আর কাউকে আটক করা হয়েছে কিনা? মৌ।
ধন্যবাদ সজল, আপনি যেমনটি বলছিলেন এখানে কিন্তু আসলে অনেকক্ষণ ধরে অভিযানটি তারা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা যেহেতু দেখতে পেয়েছি যে বিয়ার এবং যে বিদেশি মদ সেগুলো জব্দ করা হয়েছে এবং তাদের অভিযান কিন্তু এখনো অব্যাহত আছে। তো এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা র্যাব কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে, তাদের কাছ থেকে জেনে নিব অভিযানের সর্বশেষ খবর। অভিযানে কি কি পেয়েছেন আপনারা? আমরা অভিযানে এখন পর্যন্ত প্রায় 400 বোতলের উপরে ফরেন লিকার পেয়েছি এবং 700 বোতলের উপরে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার পেয়েছি। এখনো অভিযান অব্যাহত আছে, যার জন্য আমি অ্যাকুরেট তথ্যটা আপনাকে দিতে পারছি না। আচ্ছা, কখন থেকে অভিযান শুরু করেছেন আপনারা? আমরা রাত 11টার দিক থেকে আমরা অভিযান শুরু করেছি এবং দেখতে পাচ্ছেন এখনো অভিযান অব্যাহত আছে আমাদের। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা র্যাব কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে, তারাও কিন্তু বললো যে অভিযান এখনো অব্যাহত আছে। আসলে এখনো কিন্তু সংখ্যাটা এখনো বলা যাচ্ছে না কি পরিমাণ তারা জব্দ করেছেন যে বিদেশি মদ এবং বিয়ার, সেটি কিন্তু এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সেগুলো কাউন্ট করা হবে, সেগুলো কাউন্টের পর কিন্তু বিস্তারিত জানানো হবে। এরই মধ্যে বিভিন্ন যে বিয়ারের গুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি গাড়িতে তোলা হয়েছে, গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর বাকিগুলো সব প্যাকেট করা হয়েছে, এগুলোও কিন্তু তারা নিয়ে যাবে এবং এগুলোও কিন্তু জব্দ করা হয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাদের এই অভিযানটি তারা অব্যাহত রেখেছে, তারা রাত থেকে এই অভিযানটি পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব একের একটি গোয়েন্দা দল মূলত এই অভিযানটি তারা পরিচালনা করে এবং তার পরপরই কিন্তু এখানে তারা আসে এবং বিপুল পরিমাণ আমরা দেখতে পেরেছি যে মদ এবং যে বিদেশি মদ বিয়ার তারা জব্দ করেছে, সেগুলো কিন্তু এরই মধ্যে গাড়িতেও নিয়ে যাওয়া হয়েছে। বাকিগুলোও কিন্তু এখানে প্যাকিংয়ের কাজ চলছে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। অভিযান শেষ হলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। সজল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মৌ খন্দকার গুলশান থেকে যুক্ত হয়েছিলেন। একটি ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব, সেখান থেকে জব্দ করা হয়েছে বিয়ার ও বিদেশি মদ। জানাচ্ছিলেন এ বিষয়ে আমাদেরকে। পরিবহন ধর্মঘটের অজুহাতে আরেক দফা বাড়ল প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম। আলু পেঁপে ছাড়া 60 টাকার কমে পাওয়া যায় না কোনো সবজি। কেজিতে অন্তত 20 টাকা বাড়ানো হয়েছে সব ধরনের মাছের দাম। তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও কক মুরগির দর। মানুষ বলছে দাম আর কত বাড়লে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দোকানে দোকানে মানুষের উপচে পড়া ভিড় কিংবা বস্তা ভর্তি বাজারের নিয়মিত চিত্র বদলে শুক্রবারের মহাখালী বাজারে ছিল গুটি কয়েক মানুষের আনাগোনা। বেচা বিক্রির চাপ ছিল কম। দোকানিরা বলছেন শীতের মৌসুম শুরু হলেও 60 টাকা 70 টাকা নিচে কোনো ভালো সবজি মেলে না। পরিবহন বন্ধ থাকায় একদিকে দেখা দিয়েছে পণ্য সংকট, অপরদিকে আকাশচুম্বী দামে কমছে ক্রেতা সংখ্যা। সিমান বর্তমানে 120 টাকা আইছে, মরিচ আপনার 120 টাকা যাইছে, আপনার ভেন্ডি 60 টাকা, পটল 50 টাকা, ফুলকপি 40-50, টমেটো 120, আপনার শসা হলে 50, বেগুনের দামটা একটু বাড়তি, বেগুনের দাম আর করলার দামটা একটু বাড়তি। এই যে আপনার পরিবহন বন্ধ, মাল কম আসছে, এই জন্য জিনিসপত্রের যা দাম, যেটা অবাক লাগে এখন। যে কোনো জিনিস কিনতে যান আগের চেয়ে প্রায় কোনো কোনো জিনিসের দাম কিন্তু ডাবল। পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এটা সরকারেরই কাজ। আমরা চাইব যে সরকার যাতে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ গ্রহণ করে। সাধারণত সবজি মাছের বাজারের দাম প্রায় উঠানামা করে, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে সবজির পাশাপাশি মাছের দামও সীমিত আয়ের মানুষের নাগালের বাহিরে। পরিবহন বন্ধের অজুহাতে সব মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। আর মাছ হইলে 1000 টাকা কেজি, নদীর পাঙ্গাস আছে 700 টাকা কেজি, বোয়াল দেশি বোয়াল আছে 800 টাকা কেজি। আরে শুক্রবার হিসাবে কেজি 20-30 টাকা গাড়ি বেশি থাকে আরো দেয়। মাছের বাজারে যেরকম দাম বাড়তেছে, অন্যান্য তরকারি বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তেছে। এখন যদি একটু নিয়ন্ত্রণে আসে তাহলে সাধারণ মানুষের জন্য একটু সুবিধা হবে। গেল কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বাড়তে থাকা তেল, চিনি, ডাল, মশলার দাম নতুন করে আর বাড়েনি। কমেছে আদা, রসুন আর পেঁয়াজের দাম, কমতে দিকে ডিমের দরও। কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগি ও কক মুরগির দাম। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সরকার দায়িত্ব জ্ঞানহীন বলেই সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের পকেট কাটছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে রাজনীতিকে ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনেরও ডাক দেন বিএনপি মহাসচিব। এই সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে,
পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছেই, এখন তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে। ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাতে অন্য পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করাও অনুচিত। সরকার সবার সাথে বসে যেটি যৌক্তিক সেটি করবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর কেউ ইতিহাস বিকৃতি করতে পারবে না। লন্ডনের সিক্রেট ডকুমেন্টস বইয়ের আন্তর্জাতিক সংস্করণের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এই বইয়ের মাধ্যমে যেমন সঠিক ইতিহাস জানতে পারবে, তেমনি দেশে বিদেশে সকল মানুষের কাছেও পৌঁছবে। নাইম আল জিকর প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতাকে রুখতে তখন বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই ছিল পশ্চিম পাকিস্তানি সরকারের সব তৎপরতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকা জাতির পিতাকে ঘিরে সেসব গোয়েন্দা রিপোর্ট নিয়েই প্রকাশিত বই সিক্রেট ডকুমেন্টস। দেশের পর এবার লন্ডনে আন্তর্জাতিক মাধ্যমে এই বই প্রকাশিত হলো, যার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ডকুমেন্টটা একটা জিনিস হবে যে পৃথিবীতে এটা হচ্ছে একটা পাবলিকেশন যেটা কখনো কেউ করে নাই। আর অ্যাজ এ ফ্যামিলি মেম্বার উই অ্যালাউড or we took initiative to publish this document. I think this thing is something unique. আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কি কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও সম্ভব নয় বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। যখন এই বইটা বের হলো এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তার যে অবদান, অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না, আর এখন তো পারবেও না। কারণ আপনারা জানেন যে ইউনেস্কো অলরেডি ইউনেস্কোর তারা হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 7 মার্চ যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ এখন স্থান পেয়ে গেছে, অর্থাৎ বঙ্গবন্ধু's historic speech of 7th March 1971 is now part of the UNESCO Memory of the World Register. পরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ও ব্রিটেন শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। বিরোধী দলীয় নেতার সঙ্গে আছেন রাহগীর আল মাহি, সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। রাহগীর এরশাদ তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গেল 14 আগস্ট থেকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। বর্তমান সরকারের অধীনে আর কোনো ভোটে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও ইউপি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মাঠে আছে বিএনপির 5 শতাধিক নেতা। কেউ কেউ বলছে বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছে দলটি। এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কারও হয়েছে অনেকে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন তারা কোনোভাবেই এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না। যারা গেছে তার দায়ভার দল নেবে না। মারুফা রহমানের প্রতিবেদন।
বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠের চিত্র পুরো উল্টো। ধানের শীষ ছাড়াই ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। দ্বিতীয় ধাপে সারা দেশে 5 শতাধিক ইউপিতে চেয়ারম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা। আমরা সবসময় বলেছি যে স্থানীয় সরকারকে দলীয় মনোনয়ন দেওয়া বা দলীয় পর্যায়ে নির্বাচন করাটা সঠিক হবে না, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তা করছে যে তারা এই দলীয় মনোনয়নের বাদ দিয়ে বা দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। কোন কোন ইউপিতে বিএনপির একাধিক প্রার্থীও ভোটের মাঠে রয়েছেন। বিশেষ করে যেসব এলাকায় বিএনপির ভোট ব্যাংক রয়েছে সেখানে তাদের তৎপরতা বেশি। ভোট বর্জনের পরও ভোটের মাঠে থাকা প্রসঙ্গে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা গেছেন স্বতন্ত্র হিসেবে গেছেন, এ নিয়ে দলের কোনো দায়বদ্ধতা নেই। কেউ যদি করে থাকে তাদের নিজস্ব বিষয়, এখানে দলের কোনো মার্কাও দেওয়া হয়নি, সিম্বলও দেওয়া হয়নি এবং দলের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থনও দেওয়া হয়নি। সুতরাং এখানে দলের কোনো পরিষ্কারভাবে আমরা বলতে চাই আমাদের দলের কোনো সংশ্লিষ্টতা নেই। নীতি নির্ধারণী ফোরামের নেতারা জানান, যতদিন পর্যন্ত সরকারের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে যাবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কোনোভাবেই থামছে না নির্বাচনী সহিংসতা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংস ঘটনা। মারা যাচ্ছে মানুষ, ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়া হচ্ছে সরঞ্জাম। বেশিরভাগ স্থানেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। কেন্দ্রের নির্দেশনা আমলেই নিচ্ছে না তৃণমূল। কেন্দ্রীয় নেতারা বলছেন বিদ্রোহীদের কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বৃহস্পতিবার নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। ইউপি নির্বাচন আয়োজন শুরুর পর থেকে সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 20 জনের মতো, আর আহতের সংখ্যা অনেক। খুন হওয়া ব্যক্তিরা সবাই সরকার দলের সমর্থক। নির্বাচন পূর্ব এই সহিংসতাকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি অপকর্মে জড়িত দলের যে কাউকেই শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের এই ব্যাপারে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে, দলীয়ভাবেও আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। একজন প্রার্থীর বিপরীতে তখন দলে একজন প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করছি এটা সাংগঠনিকভাবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে এগুলি প্রতিটাই তদন্ত হচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা এর জন্য যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া অতীতও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। কোনোভাবে কেন্দ্রের নির্দেশনা মানছে না তৃণমূল। বিদ্রোহী এবং তাদের মদতদাতাদের ব্যাপারে সর্বোচ্চ কঠোর শাস্তির হুঁশিয়ারি দলের হাইকমান্ডের। কেউ যদি দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করে তিনি যিনিই হোক তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি যদি আইন ভাঙেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে দলের অনেক সিনিয়র নেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যে নির্বাচন করার জন্য একটা অপরাধ, আরেকটা যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে তাকে সমর্থন দেওয়া বা তার পক্ষে অংশ নিয়ে নেওয়াটা একটা অপরাধ। সেই অপরাধের জন্য ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল তাদেরকে শোকজ করা। এমন সহিংস পরিস্থিতির মধ্যে আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রীরা। হলে প্রবেশে সান্ধ্য আইন বাতিল, ছাত্রীদেরকে ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক ও প্রাধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে বিক্ষোভ করেছেন তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। শুক্রবার সন্ধ্যায় হলের সামনের রাস্তায় বসে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন তারা। ছাত্রীদের অভিযোগ, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ বিভিন্ন সময় ছাত্রীদের সঙ্গে অকারণেই দুর্ব্যবহার করেন। এছাড়া করোনার ছুটির পর আবাসিক হলে শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করেন। ছাত্রীদের অভিযোগ, হলের ডাইনিংয়ের খাবার এত নিম্নমানের যে সে খাবার খাওয়া সম্ভব নয়। 24 ঘন্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে, সেই সঙ্গে কমেছে শনাক্তের হারও। এই সময়ে মারা গেছেন 3 জন ও নতুন করে শনাক্ত হয়েছেন 196 জন। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার কমে হয়েছে 1.12%।
যা বৃহস্পতিবার ছিল 1.32%। শনাক্ত হওয়া 196 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন 15,70,681 জন। আর 3 জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন 27,890 জন। হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলায় 5 জন নিহত, 5 জন নারী ধর্ষণের শিকার এবং 5 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 25টি জেলায় এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্ত এলাকায় পরিদর্শন করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। হামলার প্রতিবাদ করায় হিন্দু সম্প্রদায়ের 17 জনকে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তারও করা হয়েছে। ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর হামলার ঘটনাতে দুঃখ প্রকাশ এবং এই ধরনের হামলা বন্ধে ব্যবস্থা নিয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। উন্মাদনা না, এটা ধর্মের জন্য বিভিন্ন সময় যে হামলাগুলো ঘটছে তা না, কিন্তু প্রত্যেকটি ঘটনা আমরা দেখেছি যে স্থানীয় রাজনীতিবিদদের উস্কানিতে তাদের গোপন একটা ইচ্ছা প্রতিফলন ঘটাতে গিয়ে পক্ষ বিপক্ষ করতে গিয়ে আমরা দেখেছি যশোরে 2 জনই এমপি ক্যান্ডিডেট, 2 জনই নিজেরা আধিপত্য বিস্তার করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, এবং কুমিল্লার ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা ঘটেছে। একটা স্থায়ী সমাধান হওয়া দরকার, সেই স্থায়ী সমাধান হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। এইটা যদি হয়ে যায় তাহলে আর এই দুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এই সুযোগগুলো পাবে না। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে প্রাণ গেছে 5 জনের। নিহতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে হতভাগ্য এই মানুষগুলোর এখনো পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। শুক্রবার রাত 1:30টায় রাজধানীর চকবাজার এলাকায় সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তেই পুড়ে যায় টিন দিয়ে ঘেরা পুরো কারখানাটি। খবর পেয়ে কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পুড়ে যায় কারখানার পাশে একটি কাঁচা বাজারের প্রায় 15টি দোকান। একটা বাজারে শুনে দোকান আগুন জ্বলতে পারছে, আর বাজারে দোকানে দ্বারা যাইতে পারিনি। আমাদের তো 2টা দোকান, একটা হলো আমার মুদি দোকান, একটা হলো আমরা কাঁচা মাল এন্ড পাইকারি মাল। তো সব মিলে পরে অনেক টাকা লস হয়ে গেছে। হঠাৎ এই কারখানার ভিতরে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে পুরা বাজারের মধ্যে দিয়ে আগুন বেরিয়ে হয়ে গেছে গা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই ওই কারখানার শ্রমিক। তারা সেখানেই রাতে ঘুমিয়েছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 8টা ইউনিট যৌথভাবে কাজ করে রাতে 3টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইডুবানা ফ্যাক্টরির মেজদাইন ফ্লোরে আমরা 5টি লাশ পাই। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ রাখা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। শুক্রবার রাজধানীর বিভিন্ন কলেজের কেন্দ্রে একযোগে সরকারি চাকরির 16টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মঘটে গণপরিবহন বন্ধ থাকায় কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হয় চাকরি প্রার্থীদের। এমনকি কোনো কেন্দ্রে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে গিয়ে বাধারও সম্মুখীন হতে হয়। এই সময় অনেক চাকরি প্রার্থী কান্নায় ভেঙে পড়েন। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। শুক্রবার সকাল থেকে 2 শিফটে একদিনে সরকারি চাকরির 16টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু গণপরিবহন ধর্মঘটের কারণে কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেন চাকরি প্রার্থী ও অভিভাবকরা। একে তো হলো সরকার তার অবস্থানে অনড়, শ্রমিক ইউনিয়ন অবস্থানে অনড়, পরীক্ষা নিয়ন্ত্রক তার অবস্থানে অনড়। আর আমার জনগণ কি? ট্রেনে করে আসছি, তারপর বাসে আসলাম, ভাবছি আজকে বাসে চলে আসবো, এখন তো রিক্সা পাইতে কষ্ট হয়েছে। দুপুরে মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 7 ব্যাংকে নিয়োগ পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন চাকরি প্রত্যাশীরা। এ সময় অনুরোধ করেও কেন্দ্রে প্রবেশ করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমরা তো অসহায় স্টুডেন্টদের উপরে সবকিছু চলে, এখন দরজা খুলতেছে না, কি করব আমরা? একটু বলেন না আপনারা কিছু। যাত্রাবাড়ি থেকে এখানে আসছি, ভেঙে আসছি, তারপরে এই যে কি অবস্থা, একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে গেছিল, এখন এই যে খুলতেছে না ওনারা। তো 2.5 বছর গভর্নমেন্ট দেরি করতে পারলো, আর এই যে স্টুডেন্টগুলো আজকে ধর্মঘটের দিনে কত দূর দূরান্ত থেকে এসেছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট কেউ দেরি করেছে, অথচ গেটটা বন্ধ করে ভিতরে চলে গেছে। ধর্মঘট সহ একদিনে একাধিক পরীক্ষা নেওয়ার এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানান অভিভাবকরা। এদেশে বেকারদের অবস্থা সবচেয়ে খারাপ,
কেউ তো এটা নিয়ে চিন্তা ভাবনা করে না। এগুলো তো বিবেচনা করা উচিত। 1 মিনিট 2 মিনিটে তো কিছু আসে যায় না। তাহলে একটা ক্যান্ডিডেট কয়টা পরীক্ষা দিবে? অ্যাপ্লিকেশন তো টাকা লাগে না, সরকার বোঝে না এটা। আর নির্ধারিত সময়ের পর কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ছিল বলে জানালেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। আমাদের পরীক্ষাটা 3টা থেকে 4টা, 3টায় গেট ক্লোজ হয়ে যাবে এবং 4টায় খুলে দেওয়া হবে। এই বিষয়টা আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন, যেহেতু লিখিত ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এইটার ব্যাপারে কোনো আলাদা ভিন্ন কোনো মত আমাদের কাছে আসে নাই। এদিকে সারাদিন বেশ কয়েকটি চাকরির নিয়োগ পরীক্ষার পর বাড়ি ফেরা নিয়ে কমলাপুর রেল স্টেশনে চরম দুর্ভোগে পড়তে দেখা যায় পরীক্ষার্থীদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। হিমালয় কন্যা খ্যাত সীমান্ত জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। গেল কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে জেলা জুড়ে, আর মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। আগাম শীত অনুভূত হওয়ায় তাপমাত্রা কমছে, তবে নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সহ আশপাশের এলাকায় সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে, তবে এবার অক্টোবরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হয়েছে। রাতভর টিপটিপ করে শিশির পড়ে। ভোরে এলাকার ধানক্ষেত, গাছের পাতা ও ঘাসের উপর চিকচিক করা সেই শিশির ফোঁটা জানান দেয় শীতের আগমনী বার্তা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে জেলা জুড়ে। সন্ধ্যার দিক হালকা শীত আর ভোরবেলায় কুয়াশা, আর কি মোটামুটি ভালোই শীত পড়ে। সন্ধ্যা থেকে শীত শুরু হয়, সারা রাত এই শীত লেপ তোষক দিয়ে গায়ে নিতে হয়। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে প্রচণ্ড শীত হয়। কনকনে শীতে দুস্থরা যেন দুর্ভোগে না পড়ে, এ কারণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে আমাদের বিশেষ করে বিভিন্ন গুচ্ছগ্রাম এবং আশ্রয়ন যে জায়গাগুলো আছে সেগুলিতে শীতের বস্ত্র তথা কম্বল বিতরণের প্রস্তুতি নিয়েছে এবং বিতরণ করেছি। এবং আমাদের শীতের জন্য যে শীত বস্ত্র বিতরণের যে প্রস্তুতি, এটা আমাদের যথেষ্ট পরিমাণ আছে। এ জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রতি বছরই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। গেল 24 অক্টোবর থেকে এখানে টানা 10 দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে কুয়াশার পরিমাণ বাড়বে এবং শীতের তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মাসের মাঝামাঝিতে তাপমাত্রা নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘরে ঘরে নারীর কাজের স্বীকৃতি স্লোগানকে সামনে রেখে 6 জন গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে রাজধানীর খামারবাড়ি সড়কে কৃষিবিদ ইনস্টিটিউটে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনে ইউকে এইড এর সহায়তায় আলোকিত গ্রামীণ নারী সম্মাননা 2021 অনুষ্ঠানের আয়োজন করে। মূলত গ্রামীণ নারী উদ্যোক্তা ও গ্রামীণ নারী নেতৃত্ব, এই 2 ক্যাটাগরিতে 3 জন করে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ নাটকে প্রথম সারির একজন। 1976 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন নিজের নাটকের দল ব্যতিক্রম। তাকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব 2021 আয়োজন করেছে ব্যতিক্রমী নাট্যগোষ্ঠী। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন নাট্যাঙ্গনের পুরোধা ব্যক্তিরা। নাট্যোৎসবের পাশাপাশি সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্যপদক তুলে দেওয়া হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খানকে। এছাড়াও দেয়া হয় মঞ্চবন্ধু ও যুগল সম্মাননা। 12 অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। যাত্রা শুরু করলো ফুড প্যাট্রনস। শুক্রবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো ফুড প্যাট্রনস। অনাড়ম্বর এই আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ফুড প্যাট্রনসের। আন্তর্জাতিক প্রসঙ্গ। আলোর উৎসব দীপাবলি শেষে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের নিঃশ্বাস নিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুতে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোর ফলে বাতাসে বিষাক্ত কণার মাত্রা ছিল ভয়াবহ।
ফলে অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, যা থেকে ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দীপাবলির রাতে আলোর ঝলকানো উৎসব শেষে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন দিল্লির বাসিন্দারা। তবে সকালে ঘুম থেকে উঠে আর সূর্যের মুখ দেখতে পাননি তারা। গোটা শহর ঢাকা পড়েছে দূষিত বায়ুর গাঢ় কুয়াশায়। শুক্রবার সকালে দিল্লির অনেক এলাকায় বাতাসে বিষাক্ত কণার উপস্থিতি দাঁড়ায় প্রতি ঘনমিটারে 999 PM। অথচ মানবদেহের জন্য এই নিরাপদ সীমা মাত্র 25 PM। দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার আতশবাজি পোড়ানোর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা কোনো কাজেই আসেনি। শুক্রবার সকাল থেকে শহরটির অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ধোঁয়াতে বাসিন্দাদের অনেকের চোখ থেকে পানি পড়ছে। 9 লাখ তেলের প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লেখালেও এই দশা মোটেও উৎসব শেষ হয়ে যাওয়ার শোক নয় তা বুঝে গেছেন দিল্লিবাসী। ধোঁয়াতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকঠাক রাস্তাও দেখতে পাচ্ছি না। শ্বাস লেনে মে ও বাত নাহি হ্যায় জো কাল থি। শ্বাস নিতে আজ বড্ড কষ্ট হচ্ছে, সাথে কাশিটাও বেড়ে চলেছে। গেল দিনেও এমন ছিল না। বিশেষজ্ঞরা বলছেন এর ফল হবে ভয়াবহ, যার কারণে ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে। গবেষকরা বলছেন ভারতে প্রতি বছরই বায়ু দূষণজনিত রোগে অন্তত 10 লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এবারের জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনবে তারা। বিশেষজ্ঞরা মনে করছেন সংকট মোকাবেলার এই লক্ষ্যমাত্রায় ভারত অন্তত 2 দশক বেশি সময় নিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে টি-20 বিশ্বকাপ আপডেট। বিশ্বকাপ মিশন শেষে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। আরব আমিরাত থেকে প্রায় 5 ঘন্টার বিমান যাত্রা শেষে শুক্রবার বিকেল 5:20 বাংলাদেশে অবতরণ করে ক্রিকেটারদের বহন করা বিমানটি। 2 ভাগে ভাগ হয়ে আসছেন ক্রিকেটাররা। শুক্রবার বিকেলে 7 ক্রিকেটার ফিরলেও দুবাইতে ছুটি কাটাবেন রিয়াদ মুশফিক, লিটন ও তাসকিন। আরেক ধাপে ফিরবেন সৌম্য ও সোহান। দেশে ফেরার পরেই শুরু হবে বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজের প্রস্তুতি। 19 নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে তাই 12 নভেম্বর থেকেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন। টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভারত 8 উইকেটে জয় পেয়েছে। এই জয়ে সেমির পথে টিকে থাকলো কোহলি বাহিনী। টসে জিতে বোলিংয়ে নেমে শুরু থেকে স্কটল্যান্ডকে চাপে রাখে ভারতীয় বোলাররা। কিপ্টে বোলিংয়ের সাথে নিয়মিত নিতে থাকেন উইকেট। দলের হয়ে 4 ওভারে 15 রান খরচে 3 উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এছাড়াও সামি নিয়েছেন 3 উইকেট 15 রান খরচে। মাত্র 85 রানে অল আউট হয়ে যায় স্কটিশরা। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দলের হয়ে 19 বলে সর্বোচ্চ 50 রান করেন লোকেশ রাহুল। এছাড়াও রোহিত শর্মা করেন 30 রান। টি-20 বিশ্বকাপে গ্রুপ টুর ম্যাচে নামিবিয়াকে 52 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে সংগ্রহ করে 163 রান। 164 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে 111 রানে থামে নামিবিয়া। এর আগে ব্যাট করে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহের পেছনে বড় অবদান দলের টপ অর্ডারের। ব্যক্তিগত বড় কোনো সংগ্রহ না থাকলেও গাপটিল করেছেন 18, মিশেল 19 ও উইলিয়ামসনের ব্যাট থেকে আসে 28 রান। পরে ফিলিপসের 39 ও নেশামের 35 রানে ভর করে 163 রান সংগ্রহ করে কিউইরা। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টা চট্টগ্রামের পটিয়ার এক যুবকের। 3 মাস ধরে ছদ্মবেশ ধারণ, সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দেশ, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। কাল ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক, আরও ঊর্ধ্বমুখী পণ্যের দাম।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা আর সম্ভব নয়, ইতিহাস বিকৃতির সুযোগ নেই, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থামছে না নির্বাচনী সহিংসতা, প্রায় প্রতিদিনই প্রাণহানি, অগ্রাহ্য নির্দেশনা। স্বতন্ত্র হিসেবে ইউপির মাঠে বিএনপির 5 শতাধিক নেতা। রাজধানীর সোয়ারীঘাটের জুতার কারখানার আগুনে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, এখনো মেলেনি নিহতদের পরিচয়, বড় ক্ষয়ক্ষতি। আবারও একসাথে 16 সরকারি চাকরির পরীক্ষা, নানা ভোগান্তি। হলে ঢুকতে বাধার মুখে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা, জানালেন তীব্র ক্ষোভ। এবং টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল জাতীয় ক্রিকেট দল। দিনের ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ভারত ও নিউজিল্যান্ড। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।